রাতের গভীরতা পুরো মাধবপুরে ছড়িয়ে গেছিল। চারপাশে শুধু হাওয়াই শোনা যাচ্ছিল আর শুকনো পাতার আওয়াজ। আকাশে চাঁদ ছিল, কিন্তু তার আলো যেন কাঁপছিল। ফার্ম হাউসের বাইরে ব্রজকিশোর বিহারী একলাই হাঁটছিল। এমন একটি লোক যে 20 বছর ধরে ভোট জেতার নেশা ছিল, কিন্তু আজ ওনার পদক্ষেপে ভয় ছিল। ছোটেলাল, ওনার পুরনো চাকর, হাসতে হাসতে ওনার কাছে এলো। আরে আপনি এত কেন চিন্তা করছেন কেন বলুন তো? এইবারেও আপনি অবশ্যই জিতবেন। ব্রজকিশোর সিটে বসে গেল। উনি সিগারেট জ্বালালেন। আমাকে হারাবে এমন কেউ জন্ম নেয়নি, বুঝতে পেরেছো? কিন্তু এইবারে কেন জানি না একটুখানি অদ্ভুত লাগছে আমার। আমি জানি তো, পবনের জন্য, তাই তো? আরে ও আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছে তো। আপনি নিশ্চিন্ত থাকুন। হ্যাঁ, ওকে আমি আমার মতন করে ঠিক বুঝিয়ে রেখেছি। ভোটের ঠিক একদিন আগে ও নিজে জনতার বাড়িতে গিয়ে আপনার নামে সমর্থন করবে। ব্রজকিশোরের চোখে চমক চলে এলো। ওরে ছোটালাল, তুই তো আমার অর্ধেক চিন্তা দূর করে দিলি রে। তুই তো সবাইকে ভালোবাসা দিয়ে মানিয়ে নিস, কিন্তু আমি আমার ধরন একটু অন্যরকম, বুঝলি? ছোটেলাল হাসলো। আমি জানি, বুঝেছেন তো? আপনি ওই বৈঠকখানা ঘরেতেই তো সবাইকে বোঝান, কিন্তু একবার যে নিচে চুটকে পড়ে না, সে আর কোনোদিনও উপরে আসে না। হ্যাঁ, কিন্তু অর্ধেক রাত্রে ঘুম আর নেশার মাঝখানে হঠাৎ এক ভয়ানক আওয়াজ ব্রজকিশোরের কানে এলো। এ আবার কিরকম আওয়াজ ছিল? উনি চারপাশে দেখতে লাগলেন। ছোটেলাল গভীর নিদ্রায় ছিল, এই যে এই ছোটালাল, ওঠ! ওরে শুনতে পাচ্ছিস? কিন্তু ছোটেলাল উঠল না। মদ আর ঘুমের বোঝায় চেপেছিল। তারপর আবার ব্রজকিশোরের কানে এক মহিলার আস্তে কিন্তু তীক্ষ্ণ আওয়াজ এলো। আস্তে আস্তে আওয়াজের দিশার দিকে এগোতে লাগলো। প্রত্যেক পদক্ষেপে যেন মাটি কাঁপছিল। আওয়াজ নিচ থেকে আসছিল, বেসমেন্টের ভেতর থেকে। ও দরজায় পৌঁছানোর পর একটু অস্বস্তি হলো। তারপর আস্তে দরজা খুলল। ভেতরে অন্ধকার ছিল, পচা মাটির গন্ধ আর রক্তের গন্ধ। ও দেখল যে ঝলমলে লাল আলো দেয়ালে পড়ছিল। হঠাৎ সেই আওয়াজই আবার পেল। তুই তো ভেবেছিলি আমাকে ঘুম পাড়িয়ে দিবি। ব্রজকিশোরের শরীর থেকে ঘাম ঝরতে লাগলো। কে 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 ওখানে? কে কথা বলছে? ওরে সামনে আয়। তখনই দেওয়ালে এক ছায়া নামতে লাগলো আর এক মহিলার আকৃতি নিল। শাড়ি, রাখের মতন চেহারা আর লাল চোখ। আমায় চিনতে পেরেছিস ব্রজকিশোর? না না, এটা অসম্ভব। তোকে তো আমি 5 বছর আগে মেরে দিয়েছিলাম। ঠিক বলেছিস, তুই মেরেছিলিস, কিন্তু এখন আমি ফেরত এসছি। এইটুকু বলেই ও বিদ্যুতের মতন ওর উপর ঝাঁপিয়ে পড়ল। একটা কান ফাটিয়ে দেওয়া চিৎকার বেসমেন্টে পাওয়া গেল, আর তারপর চারপাশে নিস্তব্ধ হয়ে গেল। সকালের প্রথম আলো ফার্ম হাউসের দেয়ালে পড়ল, কিন্তু ওখানে শুধু রক্তের চিহ্ন চমকাচ্ছিল। ব্রজকিশোর বিহারীর দেহ ওর ঘরের মাটিতে পড়েছিল, চোখ খোলা, শরীর ফাটা। মনে হচ্ছিল যেন কোনো জঙ্গলি জানোয়ার ওকে ছিঁড়ে খেয়েছে। ছোটেলালের যেই চোখ খুলল, তখনও ব্রজকিশোরের দেহ দেখে চিৎকার করল আর মোবাইল উঠিয়ে নিল। হ্যালো এসপি সাহেব, আমি ছোটলাল বলছি। নেতাজিকে কেউ একজন মেরে দিয়েছে। কিছুক্ষণ পর পুলিশের গাড়ি সাইরেন বাজিয়ে পৌঁছালো। এসপি চৌহান দেহ দেখল আর ভয় পেয়ে গেল। এমন মনে হচ্ছে যেন কোনো প্রাণী আক্রমণ করেছে। ছোটেলাল কাঁপতে কাঁপতে বলল, আমি কিচ্ছু জানি না সাহেব। যখন চোখ খুললাম দেখলাম এইভাবে পড়ে রয়েছেন। মরার আগে নিশ্চয়ই চিৎকার করেছেন একবার। তুমি কিচ্ছু শুনতে পাওনি? না সাহেব, আমি তো নেশা করে ঘুমিয়ে পড়েছিলাম। পুলিশ দেহ ওঠালো। ফার্ম হাউস সিল হয়ে গেল। 2 দিন কেটে গেল, কিন্তু মৃত্যুর রহস্য যেমন সেরমই রইল। এসপি চৌহান ফাইলে ডুবেছিল। তখনই অফিসের দরজা খুলল। প্রতিভা হাসতে হাসতে ভেতরে এলো, মুখে আত্মবিশ্বাস,
চোখে খোঁজের জিজ্ঞাসা। হ্যালো, আমি প্রতিভা, নিউজ রিপোর্টার। এসপি চৌহান হাসল। আসুন, আপনারই অপেক্ষায় ছিলাম আমি। কিছুক্ষণের মধ্যে ইন্সপেক্টর মাখনলালও চলে আসবেন। তখনই দরজা খুলল। মাখনলাল ভেতরে এলো। আচ্ছা, তাহলে আপনি হলেন সেই প্রতিভা। আপনার রিপোর্ট আমি অনেকবার পড়েছি। মাখনলাল, এই কেস এখন তোমার হাতে তুলে দেওয়া হচ্ছে। ব্রজকিশোর বিহারী মাধবপুরের বিধায়ক 20 বছর ধরে একভাবে জিতে আসছিলেন। এখন এই রহস্যজনক ওনার এই মৃত্যু পুরো প্রদেশকে একেবারে নাড়িয়ে তুলেছে। সরকার এটাই চায় যে এই তদন্ত সৎ পুলিশ অফিসার করুক। সেটা বুঝতে পেরেছি স্যার, কিন্তু এই সাংবাদিক কেন সঙ্গে থাকবে আমাদের, যাতে কেউ আমাদেরকে বলতে না পারে যে আমরা কোনো একদিকের পক্ষ নিয়েছি। এবারের এই ভোট শুধুমাত্র জনতার নয়। কিছুক্ষণ পর মাখনলাল আর প্রতিভা ব্রজকিশোরের বাংলোর সামনে দাঁড়িয়েছিল। ফার্ম হাউসের ভেতরে নিস্তব্ধতা আরো ভারী হয়ে গেছিল। দেয়ালে পুরনো ছবি টাঙানো ছিল, হাসির চেহারা, কিন্তু এখন ওদের চেহারায় যেন খুনের ছায়া ছিল। হাওয়া ঠান্ডা নয়, বরঞ্চ কাঁপানি ছিল। আর ওই নিস্তব্ধতার মধ্যে ইন্সপেক্টর মাখনলাল আর রিপোর্টার প্রতিভা দাঁড়িয়েছিল, যেখানে ব্রজকিশোরের মৃত্যু সবকিছু বদলে দিয়েছিল। ছোটেলাল আস্তে আস্তে ভেতরে এলো। ওর চেহারা আপসেট ছিল, চোখে ভয়ের ছায়া ছিল। খুন হয়েছিল রাত্রে, এখানেই তো ছিলে, তাই না? তা তোমার মনে আছে তো যে তুমি মেন রোডটা বন্ধ করেছিলে কিনা? হ্যাঁ, আমার ভালো করে মনে আছে। মেন ডোরে তালা তো আমি লাগিয়ে দিয়েছিলুম। তখনই আমি লাশটা দেখতে পাই। আর আসলে ব্যাপারটা হলো যে মেন রোডটা তো তখনই বন্ধ ছিল, আর কারুর ভেতর আসার চিহ্নও ছিল না। প্রতিভা ছোটলালকে মন দিয়ে দেখছিল। তবে ব্রজকিশোর বিহারীর ব্যাপারে পুরো প্রদেশে চর্চা আছে যে উনি গুন্ডাগিরি করে ভোট জেতেন। স্বাভাবিকভাবে ওনার অনেক শত্রুও থাকবে। ছোটেলাল চুপ থাকল আর নিচে চোখ নামিয়ে নিল। তুমি তোমার ক্যামেরা তো সঙ্গে করে নিয়ে এসছো? হ্যাঁ, এনেছি। তাহলে ঠিক আছে, তুমি তোমার ক্যামেরা অন করো। ব্রজকিশোর বিহারীর ফার্ম হাউসের ভেতর থেকে আমরা তদন্ত শুরু করব। ওখানে কোনো না কোনো প্রমাণ অবশ্যই পাবো। দেয়ালের ভেতরে ধুল নয়, বরঞ্চ রহস্য ছিল। আর প্রত্যেক পদক্ষেপের নিচে মাটি এমন মনে হতো যেন কোনো আটকানো শ্বাস। প্রতিভা আর মাখনলাল ঘরে ছানবিন করতে লাগল। ছোটেলাল চুপচাপ বসে থাকল। মৃত্যু আস্তে আস্তে ভয় বদলাচ্ছিল। হঠাৎ করে ছোটেলালের কানে একটা অদ্ভুত আওয়াজ এলো। ও কেঁপে উঠল। এ তো বেশ ভয়ঙ্কর একটা চিৎকার ছিল, ওরে বাবা রে! এখনো ও এইটুকুই বলেছিল যে ওই আওয়াজ আবার এলো, প্রথমবারের থেকেও বেশি তীক্ষ্ণ, প্রথমবারের থেকেও বেশি কাছে, যেন কেউ ওদের শিরায় শরীর জমে গেছিল। ওর পায়ের পদক্ষেপ না চাইতেও সেই দিকে এগোতে লাগলো যেদিক থেকে আওয়াজ আসছিল। ছোটেলাল আস্তে আস্তে বেসমেন্টে এলো। দরজার আশেপাশে হাওয়া বেরোচ্ছিল। ও নিজের কাপা হাতে দরজা খুলল, আর সামনে যে ছিল তাকে দেখে ওর চোখ ফেটে গেল। বেসমেন্টের ভেতরে এক ভয়ানক দেখতে মেয়ে দাঁড়িয়েছিল। তার চেহারা ফাটা, চোখ সোজা ছোটলালকে দেখছিল। দেখি কিছু মনে পড়ল ছোটেলাল? নিজের পাপকে মনে কর ছোটেলাল। এটা শুনতে ছোটেলালের হাত পা ব্যাকা হতে লাগলো। ওর আঙুল টেরা হয়ে গেল, চোখের মতি ছড়িয়ে গেল, ওর শরীর ছটফটাতে লাগলো। আর তারপর ওর ভয়ঙ্কর চিৎকার পুরো ফার্ম হাউসে শোনা গেল। প্রতিভা আর ইন্সপেক্টর মাখনলাল সেই চিৎকার শুনে ভয় পেয়ে গেল। এটা তো ছোটিলালের চিৎকার ছিল। চলো ভেতরে গিয়ে দেখি আমরা। দুজনে জোরে দৌড়ে গিয়ে বেসমেন্টে পৌঁছে গেল। প্রত্যেক পদক্ষেপেই যেন নিস্তব্ধতা এগোতে লাগলো, যেন কোনো দরজা যেটা দ্বিতীয়বার খুলবে না। বেসমেন্টের ভেতরে হাওয়া স্থির ছিল, আলো টিপ টিপ জ্বলছিল। মাটিতে ছোটেলালের দেহ পড়েছিল, ভেঙে যাওয়া হাড়, মুড়ে যাওয়া চেহারা, চোখ যেটা এখনো কোনো ভয়ঙ্কর দৃশ্য দেখছে। ওদের সামনে সে ভয়ঙ্কর স্ত্রী দাঁড়িয়েছিল। প্রতিভার হাত থেকে ক্যামেরা পড়ে গেল। ও মাই গড, আমি তো এতদিন অব্দি ভূত প্রেতকে গল্পের অংশ ভাবতাম। হঠাৎ সেই স্ত্রী বিদ্যুতের মতন দৌড়ালো আর ইন্সপেক্টর মাখনলালের গলা ধরে নিল।
ওকে পুতুলের মতো হাওয়ায় উড়িয়ে দিল। তারপর সে মাটিতে পড়ল আর ব্যথায় ছটফটাতে লাগলো। কিছু মনে পড়ল ইন্সপেক্টর মাখনলাল? তুই তো রজনী, এটা কি করে হতে পারে? তুই তো মরে গেছিলিস, তাই না? আর ওর চেহারা আস্তে আস্তে নর্মাল হয়ে গেল। ও রজনী ছিল, সেই মেয়ে যে 5 বছর আগে হঠাৎ গায়েব হয়ে গেছিল। কিন্তু এখন ফেরত এসে গেছি তোদের মতো পাপীদের নাশ করতে। প্রতিভা ভয় কাঁপতে লাগলো। এইসব কি হচ্ছে? কে তুমি? রজনীর চেহারা আবার ভয়ঙ্কর হয়ে গেল। ও মাখনলালের দিকে তাকালো আর ওর চোখ দিয়ে রক্ত বেরোতে লাগলো। আর কিছুক্ষণের মধ্যে ওর নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। রজনী প্রতিভার দিকে তাকালো। তোকে মারবো না, তোকে শুধু এই কারণেই ছাড়ছি যাতে ব্রজকিশোর বিহারী, ছোটে লাল আর ইন্সপেক্টর মাখনলালের কর্মকাণ্ড দুনিয়াকে বলতে পারিস। ফার্ম হাউসের দেয়াল আবার নিস্তব্ধতায় ডুবে গেল। ফার্ম হাউসের ওপরের তলায় ব্রজকিশোর বিহারী নিজের কাজের লোক ছোটে লালের সাথে রেগে বসেছিল। তখনই দরজায় টোকা হলো। ইন্সপেক্টর মাখনলাল ভেতরে এলো। আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? তোমার পোস্টিং এই জন্য এখানে করেছি যাতে তুমি আমাকে জিততে সাহায্য করো। দেখুন নেতাজি, এখন কি কোনো সমস্যা হয়েছে? এবারে সব থেকে বড় সমস্যা হলো রজনী, যে একজন সাংবাদিক। ও নির্দ্বিধায় দিনের আলোয় আমাদের কুকর্মের কীর্তি খবরের কাগজে ছাপছে। আপনি চিন্তা করবেন না, ওকে সোজা আপনার ফার্ম হাউসে নিয়ে আসবো আমি। কিছু ঘন্টা পর ইন্সপেক্টর মাখনলাল জিপ থেকে বেরোলো। ওর সাথে ছিল রজনী, এক সাহসী পত্রকার যার চোখে সত্যিকারের আগুন জ্বলত। তুমি আমাকে এখানে কেন নিয়ে এসছো? তোমাকে আমার পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া উচিত ছিল। তখনই অন্ধকারের মধ্যে ব্রজকিশোর বিহারীর ভারী আওয়াজ এলো। এখন তুমি পুলিশ স্টেশনে নয়, সোজা নরকে যাবে। রজনীর পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তিনজনে, ব্রজকিশোর, মাখনলাল আর ছোটেলাল, ওকে ধরে বেসমেন্টের দিকে নিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই রজনীকান্তের আর্তনাদ বেসমেন্টের ভেতরে শোনা গেল। রজনীর আত্মার চোখে জল ছিল। ওই পাপীরা আমাকে জীবন্ত জ্বালিয়েছে, কিন্তু আমার আত্মা শান্তি পায়নি। এখন তুমি এখান থেকে চলে যাও আর আমার গল্প পুরো দুনিয়াকে বলো। প্রতিভা ক্যামেরা ওঠালো আর বাইরে বেরিয়ে গেল। সকালে খবরের কাগজে ছাপা হলো নীতা, ব্রজকিশোর বিহারী লাল আর ছোটে লালের কালো সত্য বেরোলো। পত্রকার রজনীর হত্যার আসল রহস্য লোকেরা পড়ল আর নিস্তব্ধতা ছেয়ে গেল।